সুধী দর্শকবৃন্দ, শুভেচ্ছা ও অভিনন্দন রইল এনএন টেলিভিশনের নিয়মিত ফ্রেম অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সমসাময়িক বাংলাদেশ মননশীল পরিবর্তনের কথা বলার জন্য আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, দৈনিক খবরের পাতা প্রকাশক ও সম্পাদক। আজকে তার কাছ থেকে আমরা মূল্যবান সাধারণ মানুষের এবং মধ্যবিত্ত পরিবারের ভোগান্তির কথা, দ্রব্যমূল্যের নাগাল যেভাবে দৌড়াচ্ছে, এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে আমরা শুনবো এবং একটা প্রতিকার কিভাবে করা যায় সে বিষয়গুলো নিয়ে আজকে একটা পরিবর্তনশীল একটা গঠনতন্ত্র আলোচনা করবেন। আজকে চলুন আমরা আমাদের অতিথির সাথে আমরা আবারও পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এনএন টিভিতে আসার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনার সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে যে নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই নাগালবিহীন যেভাবে দ্রব্যমূল্য দৌড়াচ্ছে, এটার প্রতিকারটা কি এবং এটার সলিউশনটা কিভাবে কি করা যায়, আপনাদের কাছ থেকে আমাদের সাধারণ জনগণ জানতে চাই এই বিষয়গুলো। জি দেখুন, আপনাকে ধন্যবাদ, এনএন টিভিকে ধন্যবাদ, দর্শক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ। যে বিষয়টা আপনি বলেছেন যে সাধারণ মানুষের জীবনযাত্রার যে আজকে অসহনীয় অবস্থা, এটার প্রতিকার কি? এটার প্রতিকারের প্রশ্ন উঠলে এর উত্তরটা একটাই, যে প্রতিকার এই মুহূর্তে আমরা তো পাচ্ছি না। আজকে বাজারের দিকে তাকালে দেখা যায় যে আলু আপনার ফলন হওয়ার পরে বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছে অনেক সময়। জি, সেই আলুর দাম আজকে 65 টাকা কেজি। যে পেঁয়াজ, সে পেঁয়াজ আজকে 5 কেজি পেঁয়াজের দাম হচ্ছে 700 টাকার উপরে। এই যে একটার পর মানে লাগামহীন বাজার ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার মতো সরকারের সক্ষমতা নেই বলেই চলে। এটা কেন, এই পরিবর্তনটা কেন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে, মনিটরিং নেই। জি, গাছ হারা বাপ, একটা পরিবর্তন এসেছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে এবং স্বৈরাচার বিদায় নিয়েছে। স্বাভাবিকভাবে সবাই ভেবেছিল যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। ভালো কিছু বলতে আমাদের জীবনযাত্রা, জি, রাজনৈতিক প্রসঙ্গটা বাদ দিলে পরে মানুষ কি চায়? মানুষের মৌলিক অধিকার হচ্ছে মানুষ ভাত, বস্ত্র, সহনীয় মূল্যে ভাত খেতে চায়। আজকে মানুষ গায়ের কাপড়টা অত অল্প মূল্যে পড়তে চায়। অর্থাৎ আমাদের জীবন ব্যবস্থাটা যদি নিম্ন মধ্যবিত্ত শুরু করে একেবারে উচ্চবিত্ত পর্যন্ত একটা একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে চলতো, তাহলে কিন্তু আজকে অবস্থা হয় না। সিন্ডিকেট, গত সরকার আমলে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের লাগাম টানতে পারছে না আজকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাঠ পর্যায়ে যারা সরকারি কর্মকর্তা আছেন তারা এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ভোক্তা অধিকার জন্য যে সংস্থাটি আছে, এইসব সংস্থাগুলি প্রায় ইনঅ্যাক্টিভ। কেন? তাদের এখানে আমাদের উপদেষ্টা আছেন, একজন উপদেষ্টাকে 4-5টা করে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এখন এই উপদেষ্টারা সবার বয়স 50 ঊর্ধ্ব। স্বাভাবিকভাবে তাদের সক্ষমতা নেই মনিটরিং করার, সম্ভব হচ্ছে না। এবং সেইভাবে বাজারটাকে সিন্ডিকেট মুক্ত করা, সিন্ডিকেটের মূল জায়গাটা কিন্তু শুনেন, মামলা মোকদ্দমা করে বা সম্পত্তি জব্দ করে, অ্যাকাউন্ট জব্দ করে, এটা তো করা উচিত, দুর্নীতির লাগাম টেনে ধরা উচিত, কিন্তু বাজারের দিকে স্পেশাল মনিটরিং। আজকে সব ব্যাপারে আমরা দেখছি যে আমাদের গণভবন জাদুঘর হবে, হোক, আপত্তি নাই, হতেই পারে, কিন্তু আমি ভাত খেতে চাই, আমি ভাত খেতে চাই, আমি আমার মৌলিক চাহিদা জীবনযাত্রার জন্য যেগুলো দরকার সেগুলো আমি সরকারের কাছ থেকে চাই, কিন্তু সরকার আমাদের সেটা দিতে আজকে ব্যর্থ হচ্ছে। আজকে কেন ব্যর্থ হচ্ছে? আপনি দেখবেন যে চাল থেকে শুরু করে ডাল, লবণ, পেঁয়াজ, মরিচ, অর্থাৎ মানুষের এটা একটা সাংঘাতিক জিনিস। চালের দাম কমলো না কেন?
আমার প্রস্তাব হচ্ছে উচিত ছিল যে ভর্তুকি দিয়ে চালের দামটা কমিয়ে মানুষের একটা সহনীয় পর্যায়ে একটা মানুষ কিন্তু ভাতটা পেলে, বিশেষ করে গরিব মানুষগুলো, শ্রমজীবী মানুষগুলো, তারা কিন্তু অন্য কিছু চিন্তা করে না। কিন্তু সেইখানে তারা আজকে সাংঘাতিকভাবে মানে তো হতাশ হয়ে জি, গেছে। এখন আরেকটা বিষয় আছে যে শুধু খাবারটা না, আমরা যদি আজকে চিকিৎসা ক্ষেত্র দেখি আমরা, মানে ওখানে তো আরো বেগতিক অবস্থা। একটা দেখুন, সাধারণ মানুষ দেখুন, কোথায় যাবে না, তারা? না, চিকিৎসা তো আছে। আগে তো আপনি খাবেন, জি, আপনার বাজার ব্যবস্থা সুন্দর থাকবে। আপনি গিয়ে হাসি মুখে হাট বাজার করে ছেলে মেয়ের মুখে অন্ন আমি ওইটাই দিবেন। বলতে চাইছিলাম যে ওষুধ যে হারে ওষুধের দামও বাড়ছে, তরিতরকারির সাথে সবকিছু পাল্লা দিচ্ছে এখন। এটা সব কেন নিয়ন্ত্রণ হচ্ছে সব না? এটার প্রতিকার একটাই, জি, সরকার ট্যাক্স ফোর্সগুলি গঠন জি, করেছে, বাজার ভিত্তিক মনিটরিং সেল করতে হবে জি, এবং সেখানে ওই আপনার উচ্চ পর্যায়ে বসে এই মিটিং করে জি, এটা কোনো কাজ হবে না। কাজটা হতে হবে একেবারেই আপনার বাজার ভিত্তিক মনিটরিং সেল। এখানে মধ্যস্বত্বভোগী থাকবে না, সিন্ডিকেট থাকবে না, থাকবে কে? থাকবে হচ্ছে ক্রেতা আর বিক্রেতা। বিক্রেতা, জি, এই যে দুজনের মাঝখানে যে চার হাত বদল হয়ে আসে, এই চার হাত বদল হতে পারে না। আবার একটা কথা আছে, এই এর সাথে একটা মেকানিজম আছে হলো আইন শৃঙ্খলা বাহিনী, জি, এর সাথে মেকানিজম আছে দালাল ফড়িয়া। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সততার সাথে যদি সবাই কাজ কাজ করতে করে, চায় জি, তাহলে এটা সম্ভব। আর তা না হলে যেভাবে ঊর্ধ্বগতি আরো আরো বাড়তে থাকবে। এখন সরকার কিন্তু জনপ্রিয় হয় যখন মানুষ ভাত খেয়ে আজকে মানে বাজার ব্যবস্থাটা ভালো হয়, মানে নিশ্চয়তা আছে মানে বেঁচে তার থাকার। মৌলিক অধিকারগুলো যখন এখানে সংরক্ষিত রাজনীতিটা হয়ে কিন্তু যাচ্ছে, মুখ্য জি, না, জি, জি, বেঁচে থাকাটা মুখ্য। জি, বেঁচে থাকলে রাজনীতি হবে, অর্থনীতি হবে, সবই হবে। তা আমার প্রশ্ন, আপনি যেটা বললেন, আমার মনে হয় এটা সরকার ইচ্ছে করলেই পারে, জি, অগ্রাধিকার ভিত্তিতে জি, জি। এটা সরকার আপনি কাজ খুব করতে সুন্দর পারে। একটা কথা বলছেন, এটা যে সরকার পারলে ইচ্ছে করলেই করতে পারে জিনিসগুলো। ইচ্ছে এটা করতে পারে, কারণ স্বাভাবিক। সবাই প্রত্যাশা করে যে আমরা সুস্থ মতো, ভালো মতো দুবেলা ঠিকমতো কিছু অন্তত বাঁচার জন্য কিছু খেতে চাই আমরা। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সিন্ডিকেটের প্রসঙ্গটা আসলো, সিন্ডিকেটটা কেন ভাঙা যাচ্ছে না? এটা তো সরকার ইচ্ছে করলেই করে ফেলতে পারে, তাই না? কারণটা হচ্ছে যে আজকে দেখা গেছে যে হয়তো একটা সবজির দাম ৳৩০, ওই রাত্রটা পার হলে সেটা হয়ে যেত ৳৪৫, ৳১, ৳২ ডিফারেন্স এক জিনিস। ৳20, ৳15, ৳25 ডিফারেন্স। এটা এটা কেন? এটা আপনাকে আমি বলি। এই যে আমাদের নারায়ণগঞ্জের ডিগি বাজার, জি, এই ডিগি বাজারের পাইকারি বাজার থেকে যে যে জিনিসটা মানে কেজিতে 5 টাকা করলো, জি, সেটা আমরা যখন ওই পাশে চলে যাই, দ্যাট জি, ইজ আপনার বঙ্গবন্ধু জি। বিবি রোডে, সেইখানে দেখবেন এটা প্রতিষ্ঠা হয়ে গেছে। এই এর এই যে কারণ কি? এই গলিটা পার হতেই 4টা 5টা মাধ্যম আছে, এই হুম, মাধ্যমগুলো টাকা দিতে হবে। হস্তক্ষেপ করে। এই জন্য আরেকটা কথা আছে, আপনাদের জানেন নিতাইগঞ্জ হচ্ছে সারা বাংলাদেশের খাদ্যশস্য বা খাদ্যদ্রব্য বেচাকেনার একটা প্রসিদ্ধ স্থান। এখানে আটা ময়দা, এখানে চাল ডাল সবই আছে। সেই নিতাইগঞ্জে আজকে আটা ময়দা মিলগুলি বন্ধ হয়ে গেছে কেন? কর্পোরেট যারা আছে, ফ্রেশ, বসুন্ধরা বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো, এইগুলি এই সমস্ত কিছু কবজা করে ফেলেছে। কবজা করে তারা বাজারকে যেভাবে নিয়ন্ত্রণ করতে চায় সেভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। আজকে গ্যাসের দাম আপনি জানেন, যে সিলিন্ডার বিক্রির জন্য গ্যাসকে আমরা কাজে লাগাতে পারছি না, সেখানে সিন্ডিকেট। আপনি জানেন ওষুধ বিক্রির ব্যাপারে বাংলাদেশে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ঔষধ নীতি যেটা জি, জি, প্রণয়ন করা হয়েছিল, এত সুন্দর এবং এবং মানুষের হাতে যেভাবে স্বল্প মূল্যে ওষুধ পাওয়া যেত, সেই ওষুধের দাম আজকে লাগাম চুম্বি। একজন ডক্টর কাছে গেলে সে 1,000 থেকে 1,500 টাকা ভিজিট নেয়। কেন? কেন? এই 1,000 টাকা পড়বে মাত্র 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ও বেশি হলে 20 মিনিট আপনি রুগী দেখবেন, তার জন্য আপনাকে 1,500 টাকা ব্যয় করতে হবে। আর ডায়াগনস্টিক সেন্টারগুলি নারায়ণগঞ্জে এমনভাবে ডাকাতি করছে সারা দেশে, শুধু নারায়ণগঞ্জে না, জি, তারা ডক্টরদেরকে যখন বসানোর সময় কিন্তু একটা লক্ষ্যমাত্রা বেঁধে দেয়, টার্গেট, যে আজকে আপনার টার্গেট এতগুলো টেস্ট করতে হবে। এখন মাথার জন্য আমি গেছি, মাথার জন্য গেলে পরে পায়ের
মানে সিটি স্ক্যান দিয়ে বসে থাকে। কেন? যে এটা দরকার আছে। অর্থাৎ ডক্টর সাহেবরাও কমিশন পায়, মিনিমাম 60% কমিশন পায়। এই যে কমিশন বাণিজ্য, এটাকে অনেক বলার পরে কোনো সরকারের পক্ষ থেকে এটার কোনো সংস্কারের কথা বলছে সরকার। ছাত্র যারা প্রতিনিধি আমাদের সরকারে আজকে, আপনারা চিন্তা করবেন যে এই সমস্ত কমিশন বাণিজ্যগুলি বিলুপ করতে হবে। আপনারা সব জানেন কোথায় কোথায় লেকুনা আছে, কোথায় কোথায় ফাঁক ফোকর আছে, এইগুলিকে বন্ধ করতে হবে। কিন্তু আপনারা সেটা বন্ধ না করে এখন সংস্কার করছেন, তারপরে আপনি কমিশন বানাচ্ছেন, এটা করছেন ওটা করছেন। আগে মানুষের পেটে ভাত দেন, মানুষের কাপড়ের নিশ্চয়তা দেন, মানুষের বাসস্থানটা সুন্দর হোক, তারপরে আপনি সারা দেশ সংস্কার করুন। সরকার তো করতেই হবে, বিকল্প নাই, আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রতিটি সেক্টরে অসততা। মানে যেখানে ব্যবসায়ীরা যদি অসৎ হয়, ক্রেতারা যদি উপযুক্ত পরিবেশ পরিস্থিতি না পায়, তাহলে তো এখানে ক্রেতারা ভোগান্তির শিকার হবে। এখন আমরা এই সরকার প্রতিটি জেলায় মনিটরিং সেল আছে, বক্তারা আছে, বক্তার অধিদপ্তরের কর্মকর্তা আছে, জেলা প্রশাসনের একটা টিম পাঠালো। দেখা গেল সেই টিমটা আসার সাথে সাথেই দাম একটু কমে গেল, যাওয়ার সাথে সাথে 3 গুণ দাম বাড়িয়ে দিল। অপরাধ যেন এই যে এই টিম কেন আসলো, এবার ভোগান্তির শিকার হও। এইরকম চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের হচ্ছে। আমি আরেকটা চ্যালেঞ্জিং যেহেতু শব্দটা আসছে, এই চ্যালেঞ্জিং শব্দ আমি সমসাময়িক বাংলাদেশ রূপান্তর করার জন্য, পরিবর্তনশীল একটা মানসিকতা পরিবর্তন করার জন্য আপনাদের কি পরামর্শ পেতে পারি আমরা? পরামর্শ হচ্ছে, শুনেন, এখানে সমাজ আপনাদের কাছে তাকায় থাকে যে আপনাদের করণীয় কাজগুলো। আমাদের করণীয় কাজ হচ্ছে, আমরা তো এর সাথে যুক্ত হতে পারি এইভাবে যে স্থানীয় প্রশাসন, মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছে, তারা যদি এইসব ব্যাপারে ইনিশিয়েটিভ নেয় আর আমাদেরকে যুক্ত করে এর সাথে, তাহলে আমরা এর সাথে যুক্ত হতে পারি। আর তা না হলে এইভাবে আপনি টেলিভিশনে রাখবেন, আমি আসবো, আমি এসে আমি আমার কথাটা বলে যাব, তাতে করে ইমপ্যাক্ট হচ্ছে না। আজকে মাঠ পর্যায়ে যারা আছে তারা যদি সক্রিয় না হয়, তাহলে কিন্তু কোনোটাই হবে না। যেমন পুলিশের কাঠামো আজকে একটু ঢিলাঢালা হয়ে গেছে, অনেকেই চাকরিতে জয়েন করছে না, এখন নতুনদেরকে নেওয়া যাচ্ছে না। তারপরে আপনি মনে করেন এই জেলা পর্যায়ে ডিসিদেরকে বদলি করে তারপরে বাকিগুলি বদলি করতে পারছে না। অর্থাৎ সিদ্ধান্তটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং যিনি কাজ করবে তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না তাকে। সেই স্বাধীনতাটা সে মানে ভোগ করতে দ্বিধান্বিত হয়ে পড়েছে, যে পাছে আবার এই আন্দোলনে ধাক্কা আবার পড়ে কিনা, আবার আমরা মানে গিলটি হয়ে যাই কিনা, এরকম একটা চিন্তা চেতনা কাজ করছে। কথা হচ্ছে যে যারা আজকে যেভাবে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমি মনে করি যে এই রাজনৈতিক পরিবর্তনের একটা সুফল আমরা চাই। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আমরা একটা নির্বাচিত একটা গণতান্ত্রিক মানে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এই ভিত্তিতে একটা রাজনৈতিক সরকার আমরা চাই। এটা অবশ্যই চাই, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় কি আমরা না খেয়ে মরে যাব? আমাদের কি পেটে ভাত হবে না? আমাদের খেতে হবে না? আমরা কি মানে কাজকর্ম করে সারাদিন পরে যা আর্ন করব সেটা বাজারে গেলে শেষ হয়ে যাবে? আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করবে কিভাবে? আমাদের অন্যান্য কাজগুলি হবে কিভাবে? বাড়ি ভাড়া দিব কিভাবে? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সমসাময়িক বাংলাদেশ পরিবর্তনের আজকে সুশীল সমাজের অনেক দায়িত্ব থাকে, তারা কিন্তু ইচ্ছে করলে প্রশাসনকে সম্মিলিত কণ্ঠে আগায় নিয়ে আসতে পারে। আপনারা নারায়ণগঞ্জকে, শুধু নারায়ণগঞ্জ বলবো না, সারা বাংলাদেশের মানুষই আপনাদের মতো মানুষের দিকে তাকিয়ে থাকে যে এরা হয়তো একটা শব্দ উচ্চারণ করলে সবাই সমবেত হবে, এবং প্রশাসন বলেন, সরকার বলেন, আপনাদের মুখের আপনাদের কত তারা শুনতে চায়। অভিযোগগুলো আমরা যদি সারাদিন বলি শুনবে না, কিন্তু আপনাদের মতো লোক যদি দাঁড়িয়ে একটা কথা বলেন, সবাই শোনার আগ্রহ নিয়ে অপেক্ষা থাকবে। আরেকটা হচ্ছে যে আমি এই প্রশ্ন এই কারণেই করলাম, নারায়ণগঞ্জের পুরনো একটা পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং আপনি একজন লয়ার, এই তিনটা ক্ষেত্র একত্রিত করে আমি যে বায়াসটা করতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে
এই যে পরিবর্তনের অঙ্গীকারটা, আপনার মাহবুব রহমান মাসুম সাহেব যদি কাউকে ডাকেন, কেউ কিন্তু পিছপা দিবে না, আসবে। যদি ওই আসার মানে সুযোগটুকু আপনি তৈরি করতে পারেন, তাহলে এই দেশকে এবং দেশের এই নারায়ণগঞ্জ জেলাকে কিভাবে আপনারা স্বয়ংসম্পূর্ণ পরিবর্তন আনতে পারবেন? জি, একটা কথা বলি, আমাদের নারায়ণগঞ্জে কয়েকটা নাগরিক সংগঠন আছে, জি, এর মধ্যে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি আছে, জি, তারপরে আমরা নারায়ণগঞ্জবাসী আছে, সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক পরিমণ্ডলের বাইরেও নাগরিক জি, সমস্যা সমাধানের জন্য তারাও কাজ করে। জি, আপনি অবাক হবেন যে যখনই বাজারটা উত্তপ্ত হয়ে গেল, তখন কিন্তু নাগরিক কমিটি বসেছিল, রাস্তায় জি, নেমেছে, তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। এখানে বাস ভাড়া, আমাদের যে নারায়ণগঞ্জ ঢাকা থেকে যে বাস ভাড়া, এটা হলো কি নীল চাষের মতো হুম, একটা শোষণ। আপনি অবাক হবেন, যারা বাসের মালিক তারা বাসের সারাদিনের ইনকামটা পায় না, পায় কে? রাজনৈতিক দুর্বৃত্তায়ন যায়, জি, যাদের যারা জড়িত। আমরা নারায়ণগঞ্জে দেখেছি, অমুক বড় ভাই তমুক বড় ভাই, এইভাবে তারা লুটেপুটে, সমিতি জি, করে, বিভিন্ন পরিবহনদের কমিটি করে। আপনার বাস নাই, আপনি কিসের মালিক? মালিক তার মুনাফা পাবে, মালিক তার মুনাফা পালে সংসার নিয়ে চলতে পারবে। এখন ভাড়া কমানোর জন্য এই যে আমাদের জাতীয় অধিকার সংরক্ষণ কমিটি আজকে আজকে সারা নারায়ণগঞ্জ চষে বেড়াচ্ছে, সম্ভবত 17 তারিখ অর্ধ দিবস হরতালের মতো একটা কর্মসূচি নিয়েছে, তারপরে কিন্তু প্রশাসনকে টলানো যাচ্ছে না, তারপরে প্রশাসনকে টলানো যাচ্ছে না। আপনাকে, আমরা আন্দোলন করতে পারি, আমরা বলতে পারি, কিন্তু প্রশাসনকে দায়িত্ব নিয়ে কাজটা এগিয়ে যেতে হবে। এখন প্রশাসন যদি কারো কাছে জিম্মি হয়ে থাকে, অতীতে প্রশাসন তো জিম্মি ছিল, জি, জি, আপনি জানেন আমিও জানি, কিন্তু আজকের প্রশাসনকে জিম্মি হয়ে থাকার কোনো অবকাশ নেই। তাদেরকে এই জিম্মি দশা থেকে বেরিয়ে এসে, হ্যাঁ, আমরা একজন গডফাদারকে বিদায় করেছি, আবার আবার মানে কয়েকজন গডফাদারকে জন্ম দেবো এই শহরে, আবার নারায়ণ শহর অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো তো আমরা চাই না। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা সুযোগ করে দিলে সবাই আসবে, জি, আমরা সুযোগ করে দেইনি, আমরা অলরেডি মাঠে আছি। জি, মাঠে থেকে আমরা কাজ শিশু করছে, জি, হত্যার প্রতিবাদ করছি, আমরা বাস ভাড়া কমানোর প্রতিবাদ করছি, আমরা জিনিসপত্র দাম কমানোর জন্য প্রতিবাদ করছি, আমরা কিন্তু সবই করছি। কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে এই যে 5ই অক্টোবরের এই বিপ্লবের পরে প্রশাসন কিন্তু একটা স্থবির অবস্থায় পড়ে জি, আছে। জি, জি। প্রশাসনকে সক্রিয় করার ব্যবস্থা করুন। আপনার কাছে আরেকটি প্রশ্নই আসতে চাচ্ছিলাম। আপনার অনেক তথ্যগত আলোচনাগুলো আমরা জানলাম। কিন্তু আজকের সমসাময়িক বাংলাদেশ, আমরা সবাই চাই সুন্দরভাবে রূপান্তর হোক এই দেশটা। আপনাদের পরামর্শ এইরকমই হোক, যেন মানুষ সুপরামর্শ পেয়ে যাতে তারা আগায় যেতে পারে। এখন যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু ভিন্ন ক্যাটাগরি যদিও, সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং আইন যে মানবে তাদের বিষয়গুলো, এবং কিশোর গ্যাং যেটা সবচেয়ে বেশি আমাদের সমাজে টার্ন করতেছে এখন বর্তমানে, এটার বিষয়গুলো যে বিচার আচারে যে আদালত পর্যন্ত যারা যায়, তারা দেখা যায় আজকে আদালতে নিয়ে গেল, কালকে তারা ফিল্ড ওয়ার্ক করতেছে, রাস্তায় বেরিয়ে গেছে তারা। এতে কি সমাজের একটা বিপর্যয়, অবক্ষয় ঘটছে না? এই বিষয়টা যদি একটু সমাজ সচেতনতার স্বরূপ যদি আলোচনা করতেন। এই বিষয়টা হচ্ছে, আসলে বিচার ব্যবস্থা আমাদের একটা জি, অর্গান। বিচার ব্যবস্থাটা শক্তিশালী হলে পরে এবং স্বাধীন হলে পরে, জি, কাজ করার ক্ষমতা পেলে তো বিচারের বিষয়টাকে প্রয়োগ করতে পারে। জি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে মাজদার হোসেন মামলা এক সময় 111-এর সময় আমরা দেখলাম যে সেই মামলার ভিত্তিতে যে রায়, সেই রায়ের ভিত্তিতে বিচার বিভাগ স্বাধীন হলো। জি, স্বাধীন হওয়ার পরে আমরা দেখলাম যে একটা একদিকে রশি টানানি শুরু হয়ে গেল। জি, অর্থাৎ যা বিচার ব্যবস্থা স্বাধীন হলো ঠিকই, জেলা প্রশাসন থেকে পৃথক হলো, কিন্তু আইন মন্ত্রণালয় থেকে এটার তারা মুক্তি পেল মুক্তি না। পেল না। জি, তাদের নিজস্ব সচিবালয় হলো না, তাদের নিজেরা প্রধান বিচারপতি, বিচার বিভাগের প্রধান হিসাবে স্বাধীনভাবে সে কাজ করতে পারলো না, বরং প্রশাসন এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের কথায় তাদেরকে কাজ করতে হয়েছে অতীতে।
আমরা কয়েকদিন আগে প্রধান বিচারপতি মহোদয় আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা প্রকাশ বলেছেন। জি এটা কিন্তু খুব জরুরি আমাদের জন্য। এই জন্য জরুরি যে আপনি দেখবেন যে এই রাষ্ট্রীয় ক্ষমতা যে কটা অর্গান আছে, বিচার বিভাগ হচ্ছে অন্যতম। একটা অনাচার, আপনার আইন শৃঙ্খলা অবনতি কিংবা বিচারের প্রয়োগিক যে বিষয়টা, জি এই বিষয়টা বিচার বিভাগ নিশ্চিত করবে। এখন একজন বিচারককে বদলি করা বা একজন নিয়োগ দেওয়া, সেটা আইন মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। জি হ্যাঁ, নামমাত্র প্রধান বিচারপতির মতামত লাগবে। এই সমস্ত করে লেজে গোবরের অবস্থা করেছিল। আর বিচার বিভাগের সবচেয়ে বড় দুর্বলতা ছিল অতীতে যে আইন মন্ত্রণালয়ের যে সচিব হয়, সে বিচার বিভাগে মাস্তান, তার কথাই সব চলে। বিচার বিভাগ চলতো। এটা কিন্তু অতীতের কথা বলছি, অনেকে নাই দুনিয়া থেকে চলে গেছেন। তো আমার বক্তব্যটা হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে, যেটা আইনের ব্যত্যয় হলেও বিচারকরা স্বাধীনভাবে যখন কাজ করতে যায়, কোনো রায় লিখে বা আজকে একটা জামিনের শুনানি হলো, তারপরে কোনো কোনো বিচারক কোনো কোনো আদালত বলে পরে অর্ডার দেওয়া হবে। আমি এর সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। কেন পরে অর্ডার দেওয়া হবে? আপনি শুনবেন, মেরিট যদি হয় আপনি মঞ্জুর করবেন, মেরিট না হলে আপনি দিবেন না, না মঞ্জুর করে দিবেন। পরে শব্দটার মধ্যে অনেক রহস্য গণিত হয়ে থাকে, অনেক বিতর্ক জমে যায়, অনেক কথাবার্তা প্রচলন হয়। ভালো মানুষও এই কথাবার্তার মধ্যে খারাপ হয়ে যায়, ভালো ভালো কর্মকর্তারও শিকার হয়ে যায় এটা। এই যে যেমন আমাদের বাংলাদেশ শিকার হয়েছে, আপনি দেখবেন যে খায়রুল হক সাহেব, উনি একটা মনসিরা মলের মামলা, সেখানে উনি সংবিধানের মানে একটা বিরাট অংশ বাতিল করে দিলেন। সেখানে উনি কি করলেন, চাকরি থেকে অবসরের 1.5 মাস পরে উনি রায় লিখলেন। এটা কি সম্ভব? এটা আমাদের দেশে সবই সম্ভব। কারণ যখন গণতন্ত্র থাকে না, যখন স্বৈরাচারের উদ্ভব হয়, ডিক্টেটরশিপ যখন চালাতে চায় কেউ, তখন কিন্তু এগুলি সম্ভব। সবাই তার কথাই শুনবে, কেউ নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে পারবে না। তা আমার দাবিটা হচ্ছে এই যে আজকে দেখেন 7 খুনের মামলা হাইকোর্টে সিদ্ধান্ত হয়ে গেছে। অ্যাপিলেট ডিভিশনে আজকে 13 বছর যাবৎ পড়ে আছে। 13 বছর যাবৎ আসামির ফাঁসি হওয়া সত্ত্বেও সে ওখানে বসে তার সাম্রাজ্য সে চালাচ্ছে ঠিকই, কিন্তু বিচার বিভাগ তাকে কিছুই করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপিল বিভাগ এই যে ডেথ রেফারেন্স যেগুলো আছে, যেগুলো নিষ্পত্তি করা দরকার, তাকে একটা সেল করা দরকার। তারপরে আপনি হাইকোর্ট থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরের আদালত পর্যন্ত স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে, প্রভাব মুক্ত করতে হবে। আরেকটা জিনিস আমরা উপলব্ধি করে দেখি যে এটা সচরাচর, এই যে আমরা ভুক্ত অধিদপ্তর যে আইনটা প্রচলন করতেছে, ওনারা তো যাচ্ছে, ম্যাজিস্ট্রেট যাচ্ছে যে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা জরিমানা করতেছে। যে জরিমানা দিচ্ছে সে আবার হাসে দাঁড়ায় দাঁড়ায়। এই যে বাচন ভঙ্গিটা, এটা আইনের বৈপরীত্য। আপনি দেখবেন ইটিভি নাই, কোথায় ইটিভি হবে না, ইটিভির জন্য আবহাওয়া চলে গেল, ওই আপনার পরিবেশ অধিদপ্তর চলে গেল, 2 লাখ টাকা জরিমানা করলো। তার মানে জরিমানা নিয়ে বৈধতা দিয়ে গেল, হাসে তারা, খুব মজা পায়, বৈধতা দিয়ে গেল যে আমার 5 লাখ টাকা নেন, আমি তো এখানে 2 কোটি টাকা ইনভেস্ট করতে চাই না, 5 লাখ টাকা আপনি নিয়ে যান, সরকার তহবিলে জমা হয়ে যাক। এগুলি আসলে কোনো বিষয় না। এটা আপনি বলেছেন একটা কথা, কিশোর গ্যাং। তারপরে এই কিশোর গ্যাংটা আমাদের একটা সমস্যা, মারাত্মক একটা সমস্যা। এই সমস্যা কিশোর গ্যাং সমস্যা। এই কিশোররাই কিন্তু ভবিষ্যতে পলিটিক্যাল শেল্টার পেয়ে তারা মানে সন্ত্রাসী হয় এবং নাম করা সন্ত্রাসী হয়ে যায়, যাদের ভয়ে শহর কাঁপে, যাদের ভয়ে নগর কাঁপে, যাদের ভয়ে মানুষের মন কাঁদে। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি কোর্টের মতো চলতে দিতে হবে। আবার কোর্টেরও দায়িত্ব, আদালতেরও দায়িত্ব আছে। ওই যে পরে অর্ডার দেওয়ার যে রীতি নেওয়া, এই রীতিটাকে বদলাতে হবে। আমি আপনার মাধ্যমে এই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা আমার প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমার আবেদন নিবেদন যে দয়া করে আপনি একটা আদেশ দিয়ে
এই রেওয়াজটাকে বাতিল করে দিন, এতে সুফল আমরা, বিচারের সুফল আমরা পেয়ে পাবো। যাব। জি। আমি বিশ্বাস করি। আরেকটা জিনিস আমরা যেহেতু আমরা সমসাময়িক যে বাংলাদেশ আমরা নতুন একটা স্বপ্ন নিয়ে আগাতে চাচ্ছি, এই বর্তমান সরকার সরকার কিন্তু যথেষ্ট একটা সময় পেয়েছে, 3 মাস সময় কিন্তু কম না। এখন অনেকে নিরাশ হচ্ছে এই জায়গাগুলো থেকে, বিশেষ করে খাদ্য দ্রব্যের দিক দিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টা থেকে কিভাবে উতরে আসা যায়, এটা যদি আরেকটু যদি আপনি বিশ্লেষণ করতেন এই জায়গাটায়। এত বড় একটা বিপ্লবের পরে জি আপনি দেখবেন যে পুলিশ তো আমাদের মুখোমুখি হয়ে গেছে। জি মনে হয়েছে যে গাজাতে আমরা হলাম গাজাবাসী আর তারা ইসরায়েল, এরকম একটা যুদ্ধ আমরা বিধ্বংসী অবস্থা যুদ্ধের সম্মুখীন হয়েছি, এবং আমরা হাজার হাজার আমাদের সন্তান আমাদের বুক থেকে চলে গেছে। যদিও বলা হচ্ছে 1,500 2,000, আরো একটু পরে দেখবেন আরো বেরোবে। এবং সেটা কি ইসরায়েলের যে নির্মমতা, জি সেটাকে হার মানিয়েছে যখন দেখি যে ছাত্রদের লাশ জি 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 যখন ব্যান গাড়িতে উঠে জ্বালিয়ে দেয়। খুব দুঃখজনক রাশলিয়াতে এই ঘটনাটা। যে এখন এই সমস্ত প্রেক্ষাপটে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মেধার না কোটা, এই হচ্ছে স্লোগান। পরবর্তী সময়ে এই সমস্ত সব মায়ের সন্তানরা যখন এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, পুলিশের নির্মমতা, ছাত্রলীগের সরকারের পৃষ্ঠপোষকতায়, তা আজকে এক দফা হলো, এক দফার পরে বিপ্লব হলো। 3 মাস যথেষ্ট সময় না, সবাইকে সময় দিতে হবে। সবাইকে সময় না দিলে আপনি এত বড় একটা, দেশটা কিন্তু ছোট না, মনে করেন ছোট, আমরা অনেক ছোট তা না, কিন্তু এই দেশটাকে মানে একটা অবস্থান করতে সংস্কারের দরকার আছে। সময় দিতে হবে, সবাইকে সময় দিতে হবে। সময় যদি সিস্টেমটাকে চেঞ্জ করা যায়, সংস্কারটাকে একটা অবস্থানে আনা যায়, তখন নির্বাচন হলে পরে সব রাজনৈতিক দল খুব ভালোভাবে নির্বাচন করতে পারবে। এখন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। আমার আপনার প্রত্যাশা আছে অনেক এই সরকারের কাছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু বুঝতে হবে। সময় না দিয়ে যদি আবার আরেকটা ভুল হয়, এই ভুলটা কিন্তু আবার আরেকটা ঘটনার জন্ম দিতে পারে, এটা আমার আশঙ্কা। সুতরাং সরকারকে সময় দিতে হবে এবং সংস্কারগুলোকে করতে হবে। আবার একটা কথা মনে রাখতে হবে যে সময় দিতে হবে বলে অনেক সময় আমার দরকার, আবার দুঃস্বপ্নের জন্য মাথা চারা না ওঠে যে আমরা এই ক্ষমতা থাকবো, আমরা কাউকে ক্ষমতা আসতে দেবো না, তা না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আপনি মাহবুবুর রহমান মাসুম, আপনার ব্যক্তিগত জীবনে মানে আপনার উপলব্ধিটা কি এখন এই 3 মাস সরকারের কাছে, এবং এই সরকারের কাছে আপনি কি চান, এটা যদি একটু বলতেন একজন সুশীল সমাজের ব্যক্তি হিসাবে। জি আমি ব্যক্তিগত চাওয়াটা তো বড় না, আমি আর 20 কোটি মানুষের সাথে জি আমি চাই একটা শান্তিময় সুন্দর গণতান্ত্রিক দেশ, যে দেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা হবে, যে দেশের মানুষ একটা তাদের ভোট রাতের ভোটে না, দিনের ভোটে না, গায়েবী ভোটে না, নিজেরা ভোট দিয়ে জনপ্রতিনিধি ঠিক করবে, সংসদ চলবে, দেশটা উন্নতির দিকে যাবে। এবং দেশটা আমরা চাই যে আমাদের এই অর্থনীতিতে আমরা একটা অবস্থান সৃষ্টি করব, এবং যে অবস্থান আমাদের আশেপাশের রাষ্ট্রগুলো দেখে মানে আমাদেরকে মূল্যায়ন করবে, এরকম একটা অবস্থা সৃষ্টি করতে চাই। এটা হলো আমার প্রত্যাশা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সরকারের কাছে আমি কি চাই, এই সরকারের সঠিক কাজটাই চাই, এই সরকারের সঠিক কাজটা চাই। আর ছাত্র প্রতিনিধিত্বের সাথে উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, সব জায়গায় দেখি জেলা পর্যায়ে কোনো কমিটি হলে 2 জন ছাত্র প্রতিনিধি লাগবে। আমি জিজ্ঞেস করতে চাই, ভাই জনতার প্রতিনিধি কোথায়? জনতার প্রতিনিধি কোথায়? 2 জন ছাত্র প্রতিনিধি দিয়ে দিলেন, কিন্তু আপনার কিন্তু আবার বৈষম্যেরও সৃষ্টি করছেন, জনতাকে বাদ দিয়েই করছেন। জনতার প্রতিনিধিকেও লোকাল দিতে হবে। আরেকটা কথা, এই যে সিটি কর্পোরেশন, যদিও উপদেষ্টা বলেছেন আমলাদেরকে সিটি কর্পোরেশনে যিনি সচিবালয়ে বসে কাজ করছেন, আমাদের সপ্তাহে 2 দিন উনি আসেন না, 2 দিন আসেন, কোনো কাজ করা যাচ্ছে না। নারায়ণগঞ্জে এখন অনেক সমস্যা। এইসব সমস্যার জন্য তড়িৎ গতিতে
আমার মনে হয় আপনি প্রশাসক দিতে চান, তারা দিয়ে দেন। খুব ওই যে আপনি জরুরি দরকার বললেন এখানে যে আগে ঢাকা দেব, পরে না নারায়ণগঞ্জ দেব, পরে গাজীপুর দেব, না, 12টা সিটি কর্পোরেশনকে একই সাথে প্রশাসক নিয়োগ দিয়ে নীতিমালা তৈরি করে দেন, উন্নয়নের কাজ তারা করবেন। আমি আরেকটা জায়গায় আসতে চাই, মানে আমরা এতক্ষণ যতই আলাপ করলাম, মানুষের মধ্যে যদি সামাজিকতার শিক্ষার বৈষম্যতা দূর না হয়, মানুষ যদি শিক্ষায় সুশিক্ষিত হতে না পারে, কখনো এই জায়গাগুলো পরিবর্তন করা সম্ভব না। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই, যে আমাদের দেশের শ্রেণী বিভক্ত যে শিক্ষা সমাজটা বর্তমানে চলছিল আর কি, আগামীতে কি হবে জানি না, ওই অবস্থা থেকে যে সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে, কতটুকু তারা মানুষ হতে পারবে, এটার সন্দিহান আছে আমাদের মনে, ব্যক্তিগতভাবে সন্দিহান আছে। তারা কিন্তু পরিপ্রেক্ষিতে সঠিক শিক্ষাটা কিন্তু আমার মনে হয় যে ওই জায়গাগুলোর থেকে তারা সরে আসছে। একটা দলীয় কোঠা থেকে তারা বিভক্ত হয়ে গেছে, তারা কোনো কোচিংয়ে না গেলে পাশ করতে পারেনি, তারা পরিচিত কোনো শিক্ষকের কাছে না গেলে তারা ভালো নাম্বার উঠাইতে পারেনি। এই যে একটা শ্রেণী বিভাজন তৈরি করেছে, সাধারণ মানুষ তারা হয়তো একটা প্রাইভেট টিউটর দিয়ে পড়াতে পারছে না, কিন্তু তারা কি। আমি এটার উত্তরে একটা কথাই বলবো, জি আমার মতামত হচ্ছে যে সাবেক যে সরকার, যাকে জি আমরা ধিক্কার দিই, আমাদের শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি, জি আর এই যে নওফেল জি চৌধুরী, এই দুইজন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা কাল্পনিকভাবে যেইভাবে চিন্তা করে তারা কাজ করেছে, জি তাতে করে প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দূরে সরে গেছে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তৈরি করতে হলে শিক্ষা কমিশন হয়েছে কিনা আমি জানি না, শিক্ষা কমিশন করে হয়েছে, এই শিক্ষা কমিশনকে যুগ উপযোগী জি জি শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করতে হবে নীতিমালা। কারণ আমাদের সন্তানরা বিশ্বের সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে চায়। আমাদের সন্তানরা দেশ গড়ার কাজে কারিকুলামগুলো অনেক পরিবর্তন করতে হবে। কারিকুলাম এটা বলে লাভ নেই, আমি জি ডিটেলসে যাব না, কারণ ডিটেলসে গেলে এটা এখানে হিংসা বিদ্বেষের প্রশ্ন এসেছে, আমি এখানে যাব না। কিন্তু আমার একটাই কথা, সাবেক সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থাটাকে চরমভাবে ধ্বংস করে গেছে। এই ধ্বংসস্তূপ থেকে বেরোতে আমাদের সময় লাগলেও ধীরে ধীরে এখান থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের সন্তানদের লেখাপড়া এবং সুশিক্ষা শিক্ষিত করে দেশ গঠনে আমাদের সন্তানকে কাজে লাগাতে হবে। যে আপনাকে এই যে আজকে মূল্যবান অনেক আলোচনা হলো আমাদের সমসাময়িক বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে, আমাদের এই স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দ, সমসাময়িক বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আমাদের অতিথিকে নানান প্রশ্নে আমরা জর্জরিত করেছি, সাবলীলভাবে সে সুন্দরভাবে উত্তর দিয়েছেন আমাদের মাঝে। আজকে এই সমাজ ব্যবস্থাকে ভালো করার জন্য তাদের মতো মানুষ এগিয়ে আসতে হবে, এটাই আমরা আশা করি। এবং আজকে এই সুশীল সমাজের কাছে আমাদের একটা দাবি থাকবে, ছাত্রছাত্রীরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আপনারা তাদের জন্য সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন। আপনার একজন ছাত্রছাত্রীর অভিভাবক হিসাবে আরেকজন অভিভাবককে আপনারা এই শিক্ষা পলিসি নীতিমালাগুলো বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে তাদের কাছে প্রকাশিত করবেন, এটা আমাদের প্রত্যাশা। আমরা চাই যদি একটা সুশিক্ষায় শিক্ষিত একটা ছাত্রছাত্রী গড়ে উঠতে পারে, সেই দেশে কখনো সন্ত্রাস হবে না, সেই দেশে কখনো কালোবাজারি হবে না, সেই দেশে কোনো অবৈধ কাজ হবে না। আমরা একটা শক্তিশালী বাংলাদেশ আমাদের আজকে অতিথি বলো চাই। সেই চাওয়ার ভিতরে আমাদের শক্তি থাকতে হবে, সজ্ঞান থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। যাই হোক, এই প্রত্যাশা রেখে এনএন টেলিভিশনের আজকে যে দর্শকগুলো আছেন আমাদের পাশে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই আশা ব্যক্ত করে আজকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো এক অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।